স্যার কেমন আছেন বলুন আগে আপনি? গরমে অত্যন্ত ঠান্ডা। হ্যাঁ, স্যার মানে এত গরম পড়েছে রীতিমতো এখন শরীর ভীষণ খারাপ হয়ে যাচ্ছে মানে এত গরমের মধ্যে। তো না ওই স্যার তাও গরমটা ভাবছি না। ভাবছি যে হ্যাঁ। প্রচন্ড ঠান্ডা, তাহলে আর অসুবিধা হবে না। স্যার বলছি বেশ কিছুদিন আগে আপনার ক্লিকে একটা কাজ রিলিজ হয়েছে যেটা আপনার রাইটিং এ শক্তি রূপেন বলে একটা কাজ যেখানে বাসব দত্তা ম্যাডাম আছেন এবং রেজওয়ান স্যার এবং অন্যান্য অনেকেই অভিনয় করেছেন। তো শক্তি রূপেনের রাইটিংটা যেহেতু আপনিই করেছেন তাই জন্য আপনি যখন প্রথম শক্তি রূপেন নিয়ে ভেবেছিলেন মানে সেদিন মানে কি হিসেবে শক্তি রূপেন নিয়ে ভাবলেন বা কি হিসেবে ভাবলেন যে এরকম একটা কাজ আমি করব? কারণ আপনার যে কাজগুলো আগে আমরা দেখেছি ক্লিকের সাদা কালো আবছা বা ভাঙাড় বা অন্যান্য যে কাজগুলো আমরা দেখেছি তারপর বেনুদার টেনশন সেটা মানে ইউনিক প্রজেক্ট সবকটাই। তো এই কাজটা কি স্যার আপনি কিছু থেকে ইন্সপায়ার হয়ে এটা ভেবেছেন? হ্যাঁ, প্রথম কথা আমি সবসময় লিখতে গেলে আমার মনে হয় যে এই সাবজেক্টটা কেন লিখছি, বা এই সাবজেক্টটা লেখার পিছনে তো একটা কিছু যে একটা সোশ্যাল মেসেজ কি আছে, এটা আমার প্রথম মনে হয় যে আমি হুম, কি মেসেজ দিচ্ছি একজন মানুষকে যারা দেখবে। প্রত্যেক কিছুর মধ্যে একটা থাকে, সেটা কমেডির মধ্যেও থাকে, সেটা একটা থ্রিলারের মধ্যেও থাকে। আহ, তো আমি সেখান থেকে আমার বারবার মনে হচ্ছিল যে এমন কোন সাবজেক্ট লিখবো যে সাবজেক্টটা আজকের দিনে ভীষণ রেলিভেন্ট, যে আহ, প্রত্যেকের জীবনে ঘটছে বা যেটা নিয়ে আমরা ভীষণ আতঙ্কিত। এবং সত্যি কথা বলতে একটা নিউজ দেখে আমি ছিটকে উঠি, এবং সেটা নিয়ে তখন আমি একটু আহ, পড়াশোনাও শুরু করি, যে সুটিয়ার ঘটনাটা, যে এরকম একটা জায়গা আমাদের রাজ্যে থাকতে পারে যেখানে 3 বছরে 200টা রেপ হয়েছে এবং শুধু 40 দিনে 79টা রেপ হয়েছে। এটা আমাকে খুব নাড়া দেয়। তো তখন আমার মনে হয় যে এ তো ভয়ঙ্কর, এই তথ্য তো কেউ জানে না, যেগুলো হয়তো মানুষ সত্যি অনেকেই জানে না। সবাই জানে না বলবো হ্যাঁ না, স্যার অনেকেই আমিও জানে না। ভাবলাম না। হুম, তো সেইটা নিয়ে আমি একটু পড়াশোনা শুরু করা, সেইটা নিয়ে মনে হলো যে এটা নিয়ে একবার কথা বলা দরকার। কারণ এটা শুধু 2001-এ ঘটেছে বা 1999 থেকে 2001, এই 3 বছরে ঘটেছে তা না, এটা প্রতিনিয়ত ঘটে চলছে। সেখান থেকেই প্রথম শক্তি রূপণের জন্ম। হুম, হুম, হুম। তো স্যার আপনি যখন এই কাজটার জন্য ধরুন এই যে অ্যাপ্রোচ করেছিলেন বাসব দত্তা ম্যাম বা তার উপর ভরসা করেছিলেন তার ক্যারেক্টারটা এত স্ট্রং বা তার ক্যারেক্টারটা এরকম একটা প্রথমের দিকে এরকম ভয়েসড হয়ে থাকবে। তারপর সে কিভাবে মানে একটা দেবীর মতো একটা মানে রূপ নেবে। তো এই যে বাসব দত্তা ম্যামের উপর আপনি যে ভরসাটা করেছিলেন সেটা কি স্যার আপনি ১ম থেকেই মানে সিলেক্ট করেছিলেন যে আমি ওনাকে নেব নাকি স্যার কিছু অডিশন বা আপনি কিছু গ্রুমিং এর মাধ্যমে কি কিছু মানে আপনি করেছিলেন? কারণ এই ক্যারেক্টারটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভীষণ স্ট্রং ক্যারেক্টার। যেরকম একটা না, সাইডে আসলে স্যাডনেস দিচ্ছিল আসলে তো মানে আমি, হ্যাঁ আমি যে খুব একটা অডিশন নেব বা ইত্যাদি তা নয়। প্রথম কথা, সেটা আমি নই, কারণ আমার এটার পরিচালক ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল রাজদীপ ঘোষ, আর ডিরেক্টর ছিল সাহেবদা সুরজিৎ দা। কিন্তু হুম, যেটা হুম, আমার হুম। ছিল সেটা হচ্ছে যে আমি এমন একটা মুখ খুঁজছিলাম যে সেটা চকলেট গার্ল নয়, তার মধ্যে একটা প্রতিবাদী মুখ আছে, ডেসচারটা একটা প্রতিবাদী আছে, যেটার সঙ্গে অনেকে যায়, তার মধ্যে বাসব দত্তা একজন। ফলে সেখান থেকে আমার বাসব দত্তা চয়েস ছিল। আচ্ছা। তো স্যার শক্তি রূপেন কাজটা যেটা আমরা দেখেছি আমরা অনেক লক্ষ, লক্ষ লোক দেখেছে বা আপনাকে লিখেছে তাদের ভালো লেগেছে। তো আপনি কি স্যার মানে এরকম আরো কিছু কাজ বানাতে চান? মানে যাতে দর্শকের আবার এরকম যারা জানে না এই অনেক ভিতরের খবর তো আমরা আছে যেগুলো আমরা জানতে পারি না। বহু বিলুপ্ত হয়ে গেছে এমন নিউজ। তো সেগুলোকে মানে মানে একদম সবার সামনে তুলে ধরার মতো একটা কাজ হচ্ছে শক্তি রূপেন। তো এরকম কি আরো কাজ আপনি বানাতে চান? আমি ডেফিনেটলি বানাতে চাই, অলরেডি আমি সেটা লিখছিও। আমি এখন দুটো সাবজেক্ট লিখছি, যে দুটো সাবজেক্ট ভীষণ হন্টিং, মানে সত্যি মানুষ আচ্ছা ভাবছে না যে দুটোই কি এটা বেস্ট কি অন 20 গুণ? ভয়ঙ্কর।
হ্যাঁ হ্যাঁ, কি বললে বুঝলাম না। দুটো দুটো গল্পই কি স্যার বেসড অন ট্রু ইভেন্টস, মানে যেরকম শক্তিরূপেণ হয়েছে? হ্যাঁ, দুটোই ট্রু ইভেন্টস, দুটোই ট্রু ইভেন্টস এর আচ্ছা উপরে আচ্ছা। গল্প। এবং তো স্যার যেটা বলছিলেন সেই একটু দুটো বলুন। লেখা, হ্যাঁ যেটা লেখা চলছে। এবং সত্যি কথা বলতে কি যে হ্যাঁ লিখতে চাই, সেই রকম সাবজেক্ট লিখতে চাই, বাজারি লেখা লিখতে চাই না, তাই আমি সংখ্যায় কম লিখি। কিন্তু যেটা লিখবো আমার বিশ্বাস যে অন্তত মানুষ সেটা দেখবে এবং নিজের সঙ্গে রিলেট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যার আমরা দেখেছি আপনি আরেকটাও মানে আরো বেশ ভালো সিরিজ বানিয়েছেন। তার মধ্যে দর্শকের মানে আরেকটা খুব টপ ভালো লেগেছিল হচ্ছে আপনার 'ভাগাড়' বলে যে সিরিজটা হয়েছিল। তো 'ভাগাড়ের' আমরা স্যার দেখেছিলাম 'ভাগাড়' সিজন 1 এ পুরো গল্প শেষ হয়ে যায়নি। সিজন 2 এর জন্য গল্প রাখা হয়েছে। তো অনেকের মনেই স্যার প্রশ্ন রয়েছে যে 'ভাগাড়' সিজন 2 কবে আসছে বা 'ভাগাড়' সিজন 2 র কিছু অ্যানাউন্সমেন্ট, তো সেটা কি স্যার আপনি কিছু বলতে চান? মানে যারা 'ভাগাড়' সিজন 2 দেখতে চায়। আহ, না আমি একদমই ভাগার টু আমাদের করার ইচ্ছে রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে ভাগার টু করার মতন জায়গায় এক্ষুনি নেই। তার কারণ আমাদের ভাগার টু এর মধ্যে ঐন্দ্রিলা আর পৃথিবীতে নেই, যেটা খুব দুঃখের। হুম, হুম, হুম। তো ঐন্দ্রিলাকে আমি কথা দিয়েছিলাম যে আমরা ভাগার টু বানাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আগামী দিনে যে হবে না তা বলছি না, কিন্তু সেইটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইচ্ছে আছে আমরা আচ্ছা, ভাগার টু করার। আর সত্যি কথা বলতে ওয়েব সিরিজের তো এটাই মজা, শেষে এমন একটা জায়গায় আমরা শেষ করি। এই গল্পটাতেও তাই শক্তিরূপেণের। তবে শক্তিরূপেণও এই মুহূর্তে প্রচুর মানুষ দেখছে এবং আমাকে ফিডব্যাক দিচ্ছে, এবং শক্তিরূপেণও আহ হ্যাঁ, সত্যি কথা বলতে মানুষকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। যে হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ। শক্তিরূপেণ দেখলে যে প্রতি 16 মিনিট অন্তর আমাদের দেশে একটি করে মেয়ে ধর্ষিত হয়, এইটা এইটা খুব গায়ে কাঁটা দেওয়ার মতন একটা তথ্য। মানে যে আমরা কোন জায়গায় বিলং করছি, যে প্রতি 16 মিনিটে, যার জন্য এই সিরিজের শেষে একটা একটা লেখা বা একটা ভয়েস হ্যাঁ, 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 যেটায় স্যার, হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় যে আমরা বলি যে এই সিরিজটা যতক্ষণ আপনি দেখলেন ততক্ষণে আরো এতজন ধর্ষিত হয়ে গেছে। মানে এটা সত্যি খুব দুঃখের, খুব যন্ত্রণার। হুম। কোথাও মানুষ রিলেট করছে, এই বিষয়টাকে মানুষ রিলেট করছে, এইটা খুব ইম্পর্টেন্ট। তো স্যার আপনার যে আরো আমরা একটা বড় পর্দার ক্ষেত্রে আমরা আপনার রাইটিং এর একটা কাজ কোথাও একটু দেখেছিলাম সমস্যা হলো বোধহয়। না, না স্যার ঠিক আছে। তো বড় পর্দার ক্ষেত্রে স্যার হ্যাঁ হ্যাঁ, আপনার রাইটিং এর একটা কাজ আমরা দেখেছিলাম 'নন্টে ফন্টে' বলে একটা ছবি। তো 'নন্টে ফন্টে' ছবিটা স্যার আমাদের এখানে ছবি। অনেকগুলো হল পেয়েছিল। আবার অনেকে দেখতে পায়নি। কারণ তাদের বহু জায়গায় হয়তো রিলিজ হয়নি। তো তার জন্য হয়তো অনেকে দেখতে পায়নি। তো অনেকের মনেই স্যার একটা প্রশ্ন রয়েছে যে 'নন্টে ফন্টে' ওটিটি তে কবে আসবে বা কবে টিভিতে আসবে, সেটা কি স্যার কিছু আপনি বলবেন? মানে আ যারা এখনো 'নন্টে দেখো ফন্টে' দেখতে বাংলা চায় ছবির বা যা অবস্থা, বাংলা বাংলা ছবির একটা তো সমস্যা আছে যে প্রপার হল পাওয়া একটা সমস্যা। এই মুহূর্তেও হ্যাঁ, বেশ হ্যাঁ। একটি একটি অত্যন্ত ভালো বাংলা ছবি যারা প্রপার হল হল পাচ্ছে না, লড়াই চালাচ্ছে। তেমনি এই ছবিগুলোকে ভীষণ লড়াই করে বাঁচতে হয়, কেউ লড়াইয়ে টিকে থাকতে পারে, কেউ পারে না। সেক্ষেত্রে নন্টে ফন্টেও ঠিক তাই হয়েছিল। তো ইচ্ছে আছে, কথাবার্তা চলছে একটা প্ল্যাটফর্মের সঙ্গে, কিন্তু এক্সাক্ট কবে হবে সেই ডেটটা হয়তো বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি আসবে। আচ্ছা। তো স্যার আমার যে নেক্সট যে কোয়েশ্চেনটা, এটা আমার ভেরি ইম্পোর্টেন্ট আজকের কোয়েশ্চেনটা, যে আপনি তো যে ধরনের কাজগুলো বানিয়েছিলেন সিরিজের ক্ষেত্রে, 'সাদা কালো আবছা' বা 'বেনুদার টেনশনটা' কমেডি ছিল। বাট 'সাদা কালো আবছা' বা এই যে 'শক্তিরূপেণ' বা 'ভাগাড়' এই সিরিজগুলো হচ্ছে আপনার থ্রিলার সিরিজ। তো 'নন্টে ফন্টে' সেখান থেকে একটা সম্পূর্ণ আলাদা সিরিজ, যেটা বাচ্চাদের মন জয় করেছে, যেটা শুধু বাচ্চাদের কেন অনেক বড়দের মনও জয় করেছে। তো সেটা আপনি কিভাবে ভাবলেন যে আমি 'নন্টে ফন্টে'র মতো একটা স্ক্রিপ্ট আমি লিখব? আসলে দেখো সত্যি কথা বলতে আমি বিভিন্ন জনার নিয়ে লিখতে ভালোবাসি, শুধু একটা জনারে কেন আটকে থাকি। তো সেখান থেকে মনে হয় যে হ্যাঁ, ওই হ্যাঁ। সবসময় তো আমাদের একটা
পাচ্ছ? সবসময় আমাদের একটা তো মাথার মধ্যে কাজ করে যে এবার কোন সাবজেক্ট, একটু ইনোভেশন, একটু অন্য রকম কি করা যায়। এই অন্যরকম করার তাগিদ থেকেই নন্টে ফন্টের জন্ম। সেখান থেকেই নারায়ণবাবু তখন বেঁচে ছিলেন, ওনার কাছে আমি গেছিলাম। এবং অনেকেই জানে না নন্টে ফন্টে অনেক অপ্রকাশিত গল্প প্রথম দিকের ছিল, যেগুলো উনি আমাকে জেরক্স দিয়েছিলেন। নন্টে ফন্টে প্রায় 800, তখন 820টা গল্প বেচে আমি 18টা গল্পকে কানেক্ট করি। 820টা কমিক্সের গল্প ছিল, আমি পুরোটা পড়েছি, আমার কাছে এখনো আছে। তো সেখান থেকে আমি 18টা গল্পকে যুক্ত করি। আচ্ছা। তো স্যার আপনার অভিনয়ের ক্ষেত্রে আমরা একটা খুব ভাইটাল ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম, যেটা আমরা বড় পর্দার ক্ষেত্রে দেখেছি, চেঙ্গিসের ক্ষেত্রে দেখেছি। গুন্ডার চরিত্রে হাত কাটা জগা। তো ওই ক্যারেক্টারটা করতে আপনার কেমন লেগেছিল? মানে ওই ক্যারেক্টারটা যখন আপনি এরকম পান, যখন আপনি কন্ট্রাক্টটা যখন পান যে এরকম আপনাকে যখন অফার করা হয়, তখন মানে একটু কি ভয় লেগেছিল যে এরকম একটা ক্যারেক্টার করছি বা জিদ্দার সঙ্গে কাজ করছি? না না না, আমার একেবারেই ভয় লাগে, আমি খুব আনন্দ পেয়েছিলাম। আমি একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে ভালোবাসি। আমার সঙ্গে আমার যারা দর্শক, যারা আমাকে চেনে, তারা সবসময়ই জানে আমি সবসময় একটু অন্য ধারার অ্যাক্টিং করতে পছন্দ করি, যখন সুযোগ পাই বা কেউ যখন, কোনো ডিরেক্টর যখন আমাকে ভরসা করে। যেমন তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে চেঙ্গিজে আমি হাটকাতা জগা যেমন করেছি, তেমনি জঙ্গলে মিতিন মাসিতে আমি একটা হ্যাঁ, অদ্ভুত হ্যাঁ, হ্যাঁ। চরিত্র করেছি। করেছেন, মেন করেছেন। হ্যাঁ, নেগেটিভ হ্যাঁ। ক্যারেক্টার ছিল কোয়েলের এগেনস্টে। আবার ওই অরিন্দম শীলই আমাকে মহানন্দায় আর এক রকমের একটা চরিত্রে ভাবলো। হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আবার আমি যখন নন্টে ফন্টে করছি একদম একটা কমেডি কাকড়া বলে একটা চরিত্র করছি। হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ। যখন শক্তির উপনীত করছি তখন একটা ফেলিওর লয়ার করছি। আবার যখন ভাগাড়ে করছি তখন একটা কারাপ্টেড পুলিশ ইন্সপেক্টর করছি। হ্যাঁ, একটা অন্য ডিসচার আছে তার। হ্যাঁ, হ্যাঁ। তো একজন অভিনেতার তো স্বপ্নই থাকে যে আহ, নিজেকে কতটাকে ভাঙার চেষ্টা করা। তো আমি চেষ্টা করি, আমি কতটা পারি জানি না, সেটা দর্শক যারা দেখছেন তারা বলতে পারবেন। কিন্তু আমি সবসময় তো একটু আপনার নতুন অভিনয় ধরনের খুবই ক্যারেক্টার সুন্দর, করার। মানে খুবই সুন্দর। মানে আপনি খুব হ্যাঁ, মানে নিষ্ঠার সঙ্গে অভিনয়টা করেন। চেষ্টা করি। চেষ্টা করি। তো আমি যখন, আমাকে যখন জিদ্দার ওখান থেকে এই ক্যারেক্টারটা বলা হয়, এবং তখন তুমি লক্ষ্য করবে যে আমি একটা হাত আমার কাটা, ফলে সেই হাতটার মুভমেন্ট যদি কেউ লক্ষ্য করে সেটা প্রতি মুহূর্তে কিন্তু ঠিক ওইটাকে বজায় রেখে আমি যা কিছু করে গেছি আমার ডান হাতে করে গেছি, বা হাতকে কিন্তু আমি কোনোভাবে ইউজ করিনি, এবং একটা হাতে অ্যাক্টিং করেছি। হ্যাঁ, চেষ্টা করেছি যে সেইটাকে সারাক্ষণ বজায় রাখতে, এবং সেটা একজনের হাত না থাকলে বা হাত কাটা থাকলে যা হয় ঠিক তাই, তার কোনো মুভমেন্ট থাকে না ওই হাতটার। ওই হাতটা কোনো, মানে অনেকেই কি হয়, সেই হাতটা যেহেতু হাত, সেটা ও মানে অযাচিত ভাবেই একটু মুভমেন্ট হয়ে যায়, কিন্তু আমি সেটাকে হ্যাঁ, স্টিল কোনো মুভমেন্টে রাখিনি। আমি রেখেইছিলাম যে এই হাতটার কোনো কাজ নেই আমার, তাই যা কিছু কাজ সবটাই একটা হাতের উপরে। খুব হুম, হুম, প্রশংসিত হুম, হুম। হয়েছিল, খুব প্রশংসিত হয়েছিল চরিত্রটা। এবং হ্যাঁ, হ্যাঁ, আবার যখন আমি আবার প্রলয় করি, রাজের ওয়েব সিরিজটা, তখন সেখানে হ্যাঁ, দেখেছি তো। ওই সুন্দরবনের আহ, একটু বোকা হাবা, একটু মানে বোকা তো এরা নয়, আহ, এদের এখানে ওমেন ট্রাফিকিং হয়, কিন্তু কোথাও সামাও ও ওই সুন্দরবনের ছাপটা আছে, এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, চরিত্র হ্যাঁ। পরে পজিটিভ হয়ে যায়, সেটা করেছি। এবং সুন্দরবনের যে অ্যাকসেন্ট, ওই পুরো অ্যাকসেন্টটাই আমার করা। রাজ ওর স্ক্রিপ্টটা আমাকে পাঠায়, আমি ওই পুরো অ্যাকসেন্টটা করাই, এবং সেই সঙ্গে ওয়ার্কশপটাও আমি করাই। পুরো ওয়ার্কশপ, সেটা ঋত্বিক থেকে কৌশানী থেকে গৌরব থেকে শুরু করে প্রত্যেকে, যাদের সুন্দরবনের ভাষা, কারণ আমার দেশের বাড়ি সুন্দরবন, ফলে সুন্দরবনের ভাষার পুরো ওয়ার্কশপটা আমায় করাতে হয়েছিল। তো এইটা যে আমি একটা চরিত্র করার সময় ভাবি যে এই চরিত্রটাকে কিভাবে আমি প্রেজেন্ট করব, এবং দর্শক আমাকে কমিউনিকেট করতে পারবে কিনা, যে তার, হ্যাঁ আমি এই চরিত্রটাকে দেখেছি, জানছি, সেইটা চেষ্টা করি।
তো স্যার আমার পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যেটা হচ্ছে আমরা দুটো মিনি সিরিজ দেখেছিলাম যেটা আমরা ক্লিকেই দেখেছি। একটা হচ্ছে যে আপনার সাদা কালো আবছা বলে একটা সিরিজ এবং আরেকটা কালো বেহুলার সাদা আবছা। টেনশন বলে একটা হ্যাঁ, হ্যাঁ সরি কালো কালো সাদা সাদা আবছা আবছা। এবং হ্যাঁ, এবং বেনুদার টেনশন বলে একটা ছবি মানে সিরিজ। তো বেনুদার টেনশন আমরা যেটা থিমটা যেটা পেয়েছিলাম ভীষণ ইউনিক একটা থিম এবং ভীষণ কমেডি একটা থিম। তো এবং দ্রোণ মুখার্জি অ্যাজ আ ফার্স্ট ডেবিউট হিসেবে বোধহয় ওইটাই ১ম সে এখন তো কার কাছে কই মনে হচ্ছে একটা ধারাবাহিক করছে। তো আপনি স্যার দ্রোণ মুখার্জির উপর ভরসাটা করলেন কি করে? যে ও পারবে। কারণ উনি তো একজন নিউ কামার বা আপনি যাদেরকে নিয়ে কাজ করেছেন তারা প্রত্যেকেই প্রচুর কাজ করে নিয়েছে। কারণ আসলে আপনি যে এই সাবজেক্টটা ভীষণ প্রিয় ছিল আমাদের শাশ্বত চ্যাটার্জির। অপুদার খুব ভালো লেগেছিল এই সাবজেক্টটা। কিন্তু অনেকগুলো শুধু একটা ওয়েব সিরিজের তো একটা বাজেট থাকে, একটা চ্যানেলের একটা নির্দিষ্ট বাজেট থাকে। আর যেহেতু এটা মিনি সিরিজ ছিল, দ্রোণের সঙ্গে আমি দ্রোণ আমরা সব একসঙ্গে অভিনয় করতাম। ও বারবার আমাকে বলতো যে অমলান্দা আমি একটা ভালো কিছু করতে চাই। আমি এই চরিত্রটা দেখে আমার মনে হয়েছিল এটা দ্রোণ খুব ভালো অভিনয় করবে। ফলে ওর সঙ্গে আমি বসেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম। অ্যান্ড দেন মনে হয়েছিল যে আমি যেভাবে দ্রোণকে মানে দেখতে পাচ্ছি চরিত্রটা, সেটা ও ফুটিয়ে তুলতে পারবে। ফলে ভালো পাঠ করেছিল। আমার পছন্দের মতো বেশ পছন্দ হয়েছিল যে আমি ওকে বলেছিলাম যে এইভাবে করতে। তো কাজটা ভালো করেছিল এবং আমার মনে হয় ও যে ডেফিনেটলি খুব ভালো অভিনেতা, আরো ভালো অভিনয় করবে বলে আমার আগামী দিনে বিশ্বাস। হ্যাঁ, তো স্যার আপনার বেনুদা টেনশনের মানে কনসেপ্টটা ছিল ভীষণ ইউনিক কনসেপ্ট। মানে কারণ ওই ধরনের কনসেপ্টে আগে আমাদের কোনো বাঙালি ডিরেক্টর বা কোনো আমরা শর্ট ফিল্ম আমরা কিচ্ছু দেখতে পাইনি। তো সেই কনসেপ্টটা আপনার মাথায় কি করে এলো যদি একটু বলেন? মানে এরকম ধরনের কাজ করব এটা মানে এরকম একটা এটা সত্যিই তাই, মানে এটা আমাকে বহুজন বলেছে যে এটা এই কনসেপ্টটা মাথায় এলো কি করে। হ্যাঁ, আসলে হ্যাঁ, মানে কিছুই না, স্যার আমার হঠাৎ করে একদিন রাস্তায় ভাবছিলাম তো, আমি এক জায়গায় একটু চা খাচ্ছিলাম, তো পাশে একজন বলছে যে খুব টেনশনে আছি রে। তো আমার খুব মনে হলো যে এই যে টেনশনে আছে, এই টেনশনটা একটা মানুষের যদি না থাকে তাহলে কি হবে। ধরা যাক একটা মানুষের হুম, টেনশন নেই, এখান থেকেই তো গল্পটা শুরু হয় যে একটা মানুষের টেনশন নেই। এই যে আমরা সারাক্ষণ বলি আমরা টেনশনে আছি, তো জীবনে সবটাই থাকার খুব প্রয়োজন আছে। টেনশন না হ্যাঁ, থাকলে একটা মানুষ কি হতে পারে সেটা নিয়েই গল্প, খুব মজার সত্যি। তাই এই কনসেপ্টটা ভীষণ ইউনিক, আমার ভেবে খুব মজা হয়েছিল যে আরে একটা অদ্ভুত ইউনিক মানে। এবং এটা না আহ প্রচুর বম্বের বেশ কিছু মানুষ দেখে বলেছিল যে এইরকম কনসেপ্টে কাজ হচ্ছে বাংলায়। আমার কাছে তারা বলেছিল, তো হুম। ভালো লেগেছিল যে তারা একদম কারণ এখন তো কনসেপ্ট নিয়েই নাড়াচাড়া হচ্ছে, কত ইউনিক কনসেপ্ট। এটা খুব ইউনিক একটা কনসেপ্ট। হুম। তো স্যার এই সিরিজটা আমাদেরও ভীষণ ভালো লেগেছে। কারণ এটা একটা মানে সম্পূর্ণ আলাদা একটা কনসেপ্ট আমরা দেখতে পেয়েছিলাম। তো স্যার আপনার কি পরবর্তীকালে মানে কিছু অ্যাকশন ছবি বানানোর বা অ্যাকশন সিরিজ বানানোর কি কিছু পরিকল্পনা আছে? মানে আমরা যেরকম ভাগাড়ে অ্যাকশন দেখেছিলাম সেটা তো আমরা মানে সেরকম কিছু ভাবে ফিল করতে পারিনি। লাস্টের দিকটাতে না, আমরা একটু ভাগার যে অ্যাকশন খুব একটা দেখেছিলাম। অ্যাকশন ওরিয়েন্টেড তা নয়, অ্যাকশন ওরিয়েন্টেড তা নয়। আসলে আমার যেটা মনে হয়, আমি তো প্রথম গল্পটা ভাবি, গল্পটায় যদি অ্যাকশন ডিম্যান্ড করে তাহলে অ্যাকশন থাকবে, গল্পটায় যদি গান ডিম্যান্ড করে তাহলে থাকবে। আসলে আমি কনসেপ্টটার উপরে জোর দিই, সেটা যেটা চায়, অ্যাকশন দৃশ্য থাকবে অ্যাকশন ইত্যাদি। ফলে অ্যাকশন ওরিয়েন্টেড কিছু বানাবো এরকম কোনো ভাবনা আমার নেই। আমি সাবজেক্টকে প্রথমে গুরুত্ব দিই, এবার সেই সাবজেক্টে যেটা ডিম্যান্ড করে সেটা স্থান পায়, সেটা তৈরি হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো স্যার আমরা আরেকটাও আপনার যেটা কাজ আমরা যেটা জনপ্রিয় হয়েছিল টিভির পর্দায় ভীষণ 'ফেলনা' বলে সিরিয়ালটাতে যেটা আপনি ওটা বোধহয় স্যার আপনার ফার্স্ট সিরিয়াল যেটা আপনি স্টার জলসার পর্দায় করেছিলেন। একদম ওটাই না, বোধহয় একদম না, একদম না। আমি সিরিয়াল, আমার জীবনের প্রথম সিরিয়াল আলফা বাংলা বলে একটা চ্যানেল ছিল যেটা এখন জি, সেখানে প্রথম একটি সিরিয়াল, নামটা না, না ছিল আমি স্যার বলছি স্টার জলসার কথা।
না না, স্টারেও আমি এর আগে অনেকগুলো করেছি, অনেকগুলো। তো তার মধ্যে ফেলনা একটা ছিল। তার ফেলনার পরে আসলে সমস্যা কি, আমি সত্যি কথা বলতে দুটো সিরিয়াল একসঙ্গে এখন আর করতে চাই না। এখন সবসময় মনে হয় যে একটা সিরিয়াল করব, কারণ দুটো সিরিয়াল তিনটে সিরিয়াল একসঙ্গে করার যে প্রসেস আগে ছিল সেটা এখন একটু সমস্যা। যদি একটা প্রোডাকশন হাউসের দুটো সিরিয়াল চলে তাহলে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু দুটো প্রোডাকশন হাউসের সিরিয়ালের ধারাটা তো এখন একটু বদলে গেছে। ফলে একজন আর্টিস্টের পক্ষে দু তিনটে সিরিয়াল করাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একটা হাউসেরই হয়তো দুটো সিরিয়াল চলছে, তারা ডেট সেভাবে অ্যাডজাস্ট করতে পারে। তো সেই জন্য আমি সবসময় একটা সিরিয়াল প্রেফার করি, কারণ বাকি সময়টা আমার ওয়েব সিরিজ এবং ছবির জন্য থাকে। আমি সত্যি কথা বলতে ছবি এবং ওয়েব সিরিজে ভীষণভাবে কনসেন্ট্রেট করি। তার সঙ্গে আমি একটা সিরিয়াল করি, তাতে সিরিয়ালের ক্ষেত্রেও তাদের ডেট পেতে সমস্যা হয় না। আর দুই ওয়েব সিরিজ বা সিনেমাটাকেও আমার যেটা লক্ষ্য বজায় রাখে, তার সঙ্গে আমার তো একটু লেখা আছে, ফলে অবসর সময়টা তো লেখার পিছনে দিতে হয়। যেটা আমাদেরকে উপহার দেন আপনি। ওই আর কি, তোমাদের ভালো লাগে, এটাই ভালো লাগে। হ্যাঁ, তো আরেকটা আমরা যেটা ছবি আপনার সিরিজ দেখেছিলাম কালো সাদা আবছা, সেটাও আমাদের এই কনসেপ্টে হয়তো অনেকদিন হয়নি বা পুরোনো দিনেও হয়েছে, মানে এখনকার দিনে হয়নি। তো কালো সাদা আবছার মানে আপনি যেটা মানে কালো সাদা আবছা এই তিনটেই তো আপনি সেখানে যে রোলটা করেছিলেন সেটা আপনিই ওটা মানে মানে ওটাকে তৈরি করেছিলেন কালো সাদা আবছা ৩ টে। এবং আপনার এই স্ক্রিপ্টটা মাথায় এসেছিল কি করে? মানে কালো সাদা আবছা এরকম একটা ছবি হতে পারে বা এরকম একটা কাজ করা হবে বা এরকম মানে মাথায় এসেছিল কি করে? না, মাথায় কিভাবে এসেছিল বলতে ওই আর কি, মানে একটু অন্যরকম কনসেপ্ট ভাবি, ভাবতে ভাবতে মনে হয়েছিল যে তিনটে ছোট গল্পর অদ্ভুত ভাবে একটা মিশেল আমি তৈরি করব। আমাদের এখানে তিনটে চারটে ছোট গল্পের মিশেল মানে কেউ হয়তো চারজনকে চারটে গল্প শোনাচ্ছে, এটা খুব সোজা রাস্তা। অর্থাৎ তিনটে গল্পকে যুক্ত করার খুব সোজা রাস্তা। ওগুলো না খুব পুরনো হয়ে গেছে, মানে তিনটে গল্প বলবে, একজন হয়তো একজন ভূত এসে তিনটে গল্প বলে দিয়ে গেল, বা একজন মাস্টার মশাই তিনটে গল্প বলল। যেটা আমরা যেখানে ভূতের ভয় সিনেমাটাতে দেখেছিলাম, এইটা খুব সোজা রাস্তা। আমার মনে হয়েছিল এইটা কেন কেন কেন, মানে আমি তিনটে গল্প বলবো কিন্তু তিনটে গল্পের বাঁধনটা হবে অন্যরকম, যে বাঁধনটা আবার কোথাও আর একটা প্রশ্ন তুলে দেবে। শুধু তিনটে গল্পের মধ্যে যে তিনটে মানে আছে তা নয়, এই বাঁধনটার মধ্যেও একটা মানে থাকবে। এই বাঁধনটা কোথাও ঢুকে গিয়ে আরে বাস এটা হতে পারে। শুধু তিনটে গল্পে এটা হতে পারে তা নয়, তার যে বুননটা সেখানেও কোথাও এটা হতে পারে, এই ছিটকে ওঠাটা, সেইটা একটা মাথায় অনেকদিন থেকেই তৈরি হচ্ছিল। সেটার থেকেই আর কি কালো সাদা আবছা সৃষ্টি হয়। তো স্যার আপনি যেই ৪ টে কাজ বানিয়েছেন তার মধ্যে আপনার তো মানে ৪ টে কাজের মধ্যে ৪ টেই আপনি চারটে না, আমি আপনার ভালো পাঁচটা। আমি ক্লিকে আমার সাবজেক্ট আছে পাঁচটা। একটা জিঘাংসা আমার প্রথম ওয়েব সিরিজ, তারপরে ভাগার, তারপরে কালো সাদা আবছা, বেনুদার টেনশন এবং শক্তিরূপেণ, আর প্ল্যাটফর্ম 8 এ আছে আমার আনন্দ আশ্রম বলে একটি। হ্যাঁ, তো স্যার আমরা আগে ক্লিক এবং আনন্দ আশ্রম এই দুটো যেহেতু ওয়েব সিরিজের মানে ওটিটি, তো আমরা এখান থেকে একটা কথা জিজ্ঞাসা করছি যে আপনি এই যে আনন্দ আশ্রম বা এই যে আপনি এই ক্লিকের ৫ টা বানিয়েছেন তার মধ্যে স্যার আপনার ফেভারিট কোনটা? মানে যেটা আপনার সারা জীবন মনে থাকবে? মানে শক্তিরূপেণ তো অবশ্যই এর মধ্যে। না না, আমার তো সন্তান সবাই, তো ভালো লাগা তো না থাকলে তৈরিই করতাম না। এবার যেটা হচ্ছে মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়েছে, কেউ বেশি ভালোবেসেছে, তো সেখান থেকে ভাগার এবং শক্তিরূপেণের অসম্ভব ভালো মানুষের কাছে গ্রহণযোগ্যতা। এবং কিন্তু একই মানে সেম। হ্যাঁ, আনন্দাশ্রম তো বিরাট কাস্টিং, মানে কাস্টিং, কিন্তু আমি বলছি যে শক্তিরূপেণের সঙ্গে মানুষ, শক্তিরূপেণ ও ভাগাড়ের সঙ্গে মানুষ অনেক বেশি
নিজেকে রিলেট করেছি, রিলেট করতে হ্যাঁ, পেরেছেন। মনে হয়েছে যে এটা আমার সমস্যা। হ্যাঁ, মানে আজকের দিনে একটা মেয়ে সন্ধ্যেবেলায় বেরোলে ফিরবে কি ফিরবে না, এই যে টেনশন, এই যে আমরা বাবারা বাঁচে, তো সেটা শক্তির উপরে তো ফিল করেছে। আর সন্তানহারা বাবাদের যন্ত্রণা এবং মানে একটা মানুষ ভয় পেতে পেতে কোথায় পৌঁছে যেতে পারে, ভীতু হলে কি হতে পারে, সেটা নিয়ে হচ্ছে ভাগার। এবং ভাগার কাণ্ড উঠে আসে ওটার মধ্যে দিয়ে, আর এটার মধ্যে দিয়ে উঠে আসে সুটিয়ার গণধর্ষণ কাণ্ড। তো সেগুলোর সঙ্গে মানুষ ভীষণভাবে বেশি করে রিলেট করতে পেরেছে, ফলে তারা বেশি মানুষ দেখেছে। শক্তিরূপেণও প্রচন্ড ভাবে মানুষ দেখছে, এবং প্রচন্ড ভাবে, মানে আমার কাছে যা তারা ফিডব্যাক, সেটা খুব খুব আশাপ্রদ, ভীষণ ভালো লাগছে যে মানুষ এভাবে দেখছে। এবং ওখানে আমি যে চরিত্রটা করেছি, মানুষ সেটাকে মানে কি বলবো, অত্যন্ত প্রশংসা করছে, যেটা আমি এতটা প্রশংসার আমি যোগ্য কিনা আমি জানি না, কিন্তু ডেফিনেটলি একদমই ভালো স্যার, লাগছে। একদমই। মানে আপনি স্যার যে কটা কাজ করেছেন সবকটাই ভীষণ সুন্দর হয়েছে। মানে সেটা বড় পর্দা হোক, ছোট পর্দা হোক বা ওয়েব সিরিজের ক্ষেত্রে হোক, মানে সবকটাই ভীষণ সুন্দর। তো সেই স্যার আমরা ইচ্ছেই তো আছে আগামী দিনে আরো সুন্দর কাজ করার, হ্যাঁ, তো আরো স্যার সুন্দর কাজ করার শক্তিরূপে তো ইচ্ছে আপনি আছে। একটা খুব মানে বাম্পার একটা খুব ভালো রেসপন্স পেয়েছেন। তো একটা হিট সিরিজ শক্তিরূপে। তো আপনি কি স্যার পার্ট 2 পরের এখনো বছর নিয়ে পর্যন্ত তো আসবেন? ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি, এরপরের সিরিজ তো আরো আমাকে ভাবাচ্ছে কিভাবে আসবো। এবং শক্তিরূপেণও আমার ইচ্ছে আছে, শক্তিরূপেণও 2 হিসেবে আসবে, হয়তো একটু সময় লাগবে, কারণ সবে এই সিরিজটা রিলিজ হয়েছে। আর কিছুদিন পরেই আমরা শক্তিরূপেণ 2 করার কথা ভাবছি। আচ্ছা। আর স্যার এই যে চরিত্রটার ক্ষেত্রে আপনি যে শক্তিরূপেন যে কাজটা করেছিলেন বা আপনার যে চরিত্রটা এখানে যেটা আমরা সবাই দেখতে পেয়েছি, একজন ফেলিওর লয়ার, সে একটা কাজের জন্য কিভাবে যাচ্ছে, সেখানে গিয়ে সে বিভিন্ন কথা শুনছে বড় পুলিশের। তো এই ক্যারেক্টারটার সঙ্গে কি আপনি নিজেকে ১ম এ কিভাবে রিলেট করেছিলেন একটু বলবেন? মানে মানে আপনার যে কাজগুলো আমরা দেখেছি সবকটাই মানে একটু মানে যেরকম ভাগাড়ে আমরা দেখেছি, মানে একটু অন্যরকম পুলিশ অফিসার, বা যেটা আমরা কালো সাদা হাফসাতে দেখেছি মানে অন্যরকম। মানে এই ক্যারেক্টারটার সাথে আপনি নিজেকে কিভাবে রিলেট করলেন? আহ আসলে রিলেট করা বলতে, আমি ভীষণভাবে আহ চরিত্র দেখি, তো হুম, সেরকম ভাবেই আমি একটু ওই, সেই সময় আমাকে ঘোরাঘুরি করতে হচ্ছিল আইনগুলো জানার জন্য, যেহেতু কোর্ট সিন প্রচুর আছে। তো আমাদের এখানে অদ্ভুত ভাবে আইন না জেনে তো স্ক্রিপ্ট লেখা হয়, আমি আমি সেটা দেখেছি। যারা সত্যি কোর্টরুম ড্রামা অনেকে তৈরি করছে, যেখানে তাদের আরেকটু মনে হয় জানা উচিত, কারণ আমি কিন্তু জানতাম না। আমি কিন্তু 3 জন লয়ারের সঙ্গে প্রতিনিয়ত বসে জেনেছি। আমার বক্তব্য যেটা মানুষকে দেখাচ্ছি, তার অথেন্টিসিটিটা জানা দরকার, যেহেতু তুমি সেটা লিখছো, ফলে আমি লিখছি, দায় আমার। তো সেই সময় কোর্ট পাড়ায় আমাকে যেতে হতো, আমি প্রচুর এই ধরনের লয়ারকে লক্ষ্য করতাম, যে ঘেমে যাচ্ছে, একটা মানে একটা ওই কালো কোট দিয়ে দৌড়ে বেড়াচ্ছে সারাদিনে, যে যে কোনো একটা কেস পেতে হবে, এবং তার যে চলা, বোঝাই যায় যে আমরা যে বলি বটতলার উকিল, সত্যি তাদের চেহারার মধ্যে সেই একটা লড়াই আছে। হ্যাঁ, সেই একটা আহ কি বলবো, ভেঙে যাওয়া শরীর আছে। সকালবেলায় হয়তো কোর্টে চলে আসে 10টার সময়, তারপরে হয়তো লুচি বা রুটি আর চচ্চড়ি খায়, তারপরে ওত পেতে বসে থাকে কখন একটা কেস আসবে। বড় বড় লয়ারদের দেখে কিরকম হাউতাস ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে। তো এগুলোকে ওয়াচ করতাম, সেখান থেকেই তৈরি হয়। আসলে আমাদের চারপাশে যে মানুষগুলো আছে, তাদেরকে যদি আমরা দেখতে পারি এবং সেটাকে যদি ঠিকঠাক অনুকরণ করতে পারি, তাহলেই তো হুম, হয়ে যায়। চরিত্র হুম। তো আমাদের চোখের সামনেই থাকে। ফলে আমি যখন কোনো একটা পাগলের চরিত্র করছি, আমি তো পাগলের চরিত্র জন্ম দেব না, আমার চারপাশে দেখা কোনো একটা চরিত্র আমার এটা মধ্যে আপনি স্যার লাভ দিয়ে আরোপিত আজকালে হয়। করেছেন। হ্যাঁ, লাভ দিয়ে আজকাল একদম, মানে বহুদিন বাদে একটা মেগা সিরিয়াল করে আমি এনার্জি পেতাম। মানে লাভ দিয়ে আজকালে আমি আর জুনদি, আমাদের ট্র্যাক ছিল জুনমালিয়া, আর আমি হাজবেন্ড, এবং একটু আমি অ্যাবনর্মাল,
ওটা করে আমি খুব মজা পেতাম, খুব মজা পেতাম। একদম অন্য ধারার চরিত্র, লোকে ভীষণ ভাবে মানে ওই চরিত্রটার পাগল ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো স্যার আমি যেটা আপনি একটা সবসময় একটা জিনিস বলেছেন যে সবসময় সত্যি কথা বলতে, যেটা ইন্টারভিউদের ক্ষেত্রেও বলেছেন। তো একটা স্যার সত্যি কথা বলতে গেলে এই শক্তিরূপেনের যে ভিলেন আমরা যাকে দেখেছিলাম রানা দাকে আমরা যেটা দেখেছিলাম, রানা দা এই সিরিজে অসম্ভব ভালো কাজ করেছে। বাট রানা দার তো আগের কোন সিরিজে এরকম ভাবে লিডিং ভিলেন উনি হননি। হয়তো হয়েছে রানা এর আগে কোনো সেগুলো সিরিজই সেই অর্থে করেনি, এটাই ওর প্রথম সিরিজ। হ্যাঁ, তো রানাদার উপর আপনি ভরসাটা করলেন কি করে? কারণ আপনার তো এটা একটা মানে স্বপ্নের প্রজেক্ট যে এটা একটা সত্যি ঘটনাকে তুলে আনবে। মানে আপনি কিভাবে বুঝলেন যে না রানাদা এটা পারবে? মানে তার উপর ভরসা করা যায়। মানে অনেকেই তো না, ভিলেন রানার ছিল সঙ্গে মানে আমি আমাকে আগে কাজ করেছি, রানার সঙ্গে আমি আমার অনেক আগে কাজ করেছি। আর রানার চেহারার মধ্যে একটা বিষয় আছে, মানে আমি এই চরিত্রটা যেমন চেয়েছিলাম, এরা কিন্তু কেউ রেপিস্ট নয়, এরা একটা রেপ করে ফেলে। এদের হাতে হয়তো উঠতি টাকা আছে, এরা হুম, উঠতি প্রমোটার, কিন্তু এদের আগে পুলিশ কেস বা রেপ কেস নেই। তো এই জাতীয় মানুষ আমি দেখেছি, তার চেহারা স্ট্রাকচার, তার মাথা মোটা, একটু একটু পয়সা আছে কিন্তু বোধ বা বুদ্ধির হয়তো অভাব আছে, একটু অ্যাডামেন্ট, অ্যারোগ্যান্ট, যেহেতু নতুন মানে মানে উঠতি প্রমোটার, হঠাৎ করে টাকা হয়ে গেলে যেরকম হয়, ফলে তার দেশচার কতগুলো মানে তার চরিত্রের যে এরা বাইক নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, যা ইচ্ছে তাই করে উঠতে পারে, যা হবে হবে, মানে এই যে চেহারার গঠন, সেইটা আমার এই চরিত্রের জন্য রানা খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল। ফলে আমি নিজে ওকে ফোন করেছিলাম যে এই চরিত্রটা তোকেই করতে হবে। আচ্ছা। তো স্যার আরেকটা কথা যে এই যে আপনি যেহেতু এই প্রফেশনের স আ প্রফেসর এই যে প্রফেশন সেটার সঙ্গে হয়তো বহুদিন থেকে আছেন। তো আপনি এখানকার বেশ কিছু প্রসিডিওর হয়তো জানেন। যে যারা স্যার এখন অভিনয়ে আসতে চায় বা যারা মনে করছে আমরা এটাকেই প্রফেশন বানাবো। তো তাদেরকে স্যার আপনি কি বলতে চান? মানে তারা কিভাবে অভিনয়ে আসবে বা কিভাবে তারা তাদের লেভেল আপ একটা করবে কথাই বা বলতে পারি, একটা কথাই বলতে পারি যে পড়াশোনাটা করে আসা উচিত, আর ফলোয়ার্স বাড়ানোর দিকে নজর না দিয়ে অ্যাক্টিং এর দিকে নজর দেওয়া উচিত। হ্যাঁ, বা তারা স্যার কিভাবে লেভেল আপ করবে মানে কিভাবে তারা আ মানে ওইটাই তাদের তো বললাম নিজেদের যে আমাদের এখানে সমস্যা হয়েছে, অনেকেই ভেবেছে ফলোয়ার্স বাড়াতে হবে তাহলেই অভিনয়টা করা যায়। তো আমার মনে হয়েছে তাদের থিয়েটার করা উচিত, অভিনয়ের যোগ্যতা অর্জন করা উচিত। যেহেতু অভিনয়ের ঢুকতে গেলে কোনো মাপকাঠি হয় না, চাকরি করতে গেলে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগে, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট লাগে, তাই অনেকেই কিচ্ছু না জেনে চলে আসছে। তাই তারা একটু পড়াশোনা করে জেনে আসুক, সঠিকভাবে থিয়েটার করে আসুক, আর ফলোয়ার্স রিল বানিয়ে ফলোয়ার্স বানানোর দিকে নজর না দিয়ে একটু অভিনয়ের দিকে নজর দিক, তাহলেই পারবে। হ্যাঁ, একদম স্যার বাস্তব কথাটাই বলেছেন যে আমাদের অনেকেই এখানে আছে ইন্ডাস্ট্রিতে যে যারা অ্যাক্টিং এর জানে না কিন্তু তারা মেইনলি রিল বানাচ্ছে, ফলোয়ার বানাচ্ছে এইগুলোই করছে। ব্লু টিক পাচ্ছে হ্যাঁ, আমি তো Instagram সেখান এ থেকে তার সঙ্গে আমি মানে আমি তাদের সঙ্গে আমি আরো আরো বলবো চ্যানেল বা ইত্যাদিকে, যারা ফলোয়ার্স দেখে অভিনয় নিচ্ছে, তাদের বোঝা উচিত ফলোয়ার্স দিয়ে অভিনয় হয় না। ফলোয়ার্স দিয়ে বড়জোর প্রথম দিন দেখবে, তারপরে ছুঁড়ে ফেলে দেবে যদি তার অভিনয়টা ভালো না লাগে, কারণ এটা অ্যাক্টিং হ্যাঁ। মিডিয়া। আচ্ছা। হ্যাঁ, স্যার এটা একদম সত্যি কথাই বলেছেন। তো স্যার আমার এখানে আরেকটা কথা রয়েছে যে আপনি তো ১ম এর দিকে তো অ্যাক্টিং করতেন। তো সেখান থেকে আপনি এই রাইটিং শুরু করেছেন। তো মানে সেটা কি কিছু মানে ঘটনার চক্রে কি সেটা কিছু হয়েছে? নাকি সেটা পুরোটাই আপনার মানে মনে হয়েছে যে আমি এবার একটু রাইটিং করব। অ্যাক্টিং তো করছি এবার একটু রাইটিং করব। না তো না, কিছু সেটাই কি মনে নাকি হয়নি ওরকম ভাবে। আসলে আমার মাথায় বিভিন্ন গল্প আসতো, আমি লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, সেই লেখার থেকেই লিখতে লিখতেই হয়তো কখন অজান্তেই অ্যাক্টর রাইটার হয়ে গেছি। কিন্তু এরকম হ্যাঁ, কোনোদিনও বাসনা ছিল না যে আমি জীবনে বড় লিখবো। আজকেও আমি হয়তো আমার যারা পরিচিত, আমি যদি মনে করি কালকের হয়তো একটা বইও বের করতে পারি, কিন্তু আমি
আমার সময়ের অভাব আছে, সেই জন্য এই মুহূর্তে বই বের করার ইচ্ছে নেই আমার গল্প নিয়ে, কিন্তু সেটা আমি ইচ্ছে করলে বের করতে পারি। মানুষ নেবে কি নেবে না পরের কথা, কিন্তু আমি যে রাইটার হব বলে এসেছি তা নয়, বরং অ্যাক্টর হব বলে আমি লড়াই করেছি অনেক বেশি। আজকে তোমাদের মতন মানুষ, আজকে সাধারণ মানুষ হয়তো আমাকে ভালোবাসছে বা আমার অভিনয় তাদের ভালো লাগছে, তার জন্য একদম স্যার। সত্যি কথা বলতে তাদের কাছে আমি ঋণী। আর ঋণী আমি যে থিয়েটার করতাম স্যার রমাপ্রসাদ বণিক, তিনি পৃথিবীতে নেই, তার কাছে। তিনি না থাকলে আমার অভিনয়ে হয়তো আশাই হতো না। তো সেটা। আর লেখাটা আমার একদম নিজস্ব ভালো লাগা, ফলে আমি প্রচুর লিখি তা নয়, ভালো লাগলে লিখি, ভালো না লাগলে লিখি না। হ্যাঁ। তো স্যার আমরা আরেকটা কাজও আপনার দেখেছিলাম যেটা ভীষণ, ভীষণ কমেডি ছবি একটা। বাঞ্ছারামের বাগান বলে একটা ছবি, বাঞ্ছারামের বাগান বাড়ি। তো যেটা জি বাংলা অরিজিনালস এর একটা কাজ ছিল। সেটা অভিমন্যু আমরা হয়তো ডিরেক্টর ছিল। অনেকের কাছে হয়তো পৌঁছয়নি, বাট আবার অনেকের কাছে পৌঁছেওছে এবং এখন সেটা জি5 এও রয়েছে। তো মানে হ্যাঁ, সেই কাজটা করার অভিমন্যু, হ্যাঁ, অভিমন্যুর অভিমন্যু কাজ, মুখার্জি। অভিমন্যুদার কাজ। তো সেইটা করার সময় আপনার মানে মানে আপনার কিরকম লেগেছিল? সেই কাজটা যখন আপনি আমার করেছিলেন? খুব ভালো, খুব ভালো। অভিমন্যু কমেডিটা অসাধারণ ভালো বোঝে। রাজদীপই ছিল ডিরেক্টর, অভিমন্যু ছিল রাইটার। আর অভিমন্যু কমেডি লেখা অত্যন্ত, মানে ও খুব কমেডিতে খুব পাকাপোক্ত। ও যেমন ডিরেক্টর হুম, হিসেবে পাকাপোক্ত, তেমনি লেখক হিসেবে খুব পাকাপোক্ত। ফলে ওর সঙ্গে আমার ভীষণ ওর জেল করে। আমি ওর সঙ্গে অভিশপ্ত বলে একটি ওয়েব সিরিজ আড্ডা টাইমসে আছে, সেটিতে আমি কাজ দেখেছি স্যার, করেছি। দেখেছি। হ্যাঁ, ও অত্যন্ত আমার প্রিয় একজন ডিরেক্টর, খুব ভালো মনের মানুষ, খুব ভালো বন্ধু আমার। তো খুব মজা করেছিলাম। বাঞ্ছারামের বাগান বাড়ি আমার বেশ অত্যন্ত প্রিয় লেগেছিল, অভিনয় করে খুব মজা করেছিলাম, মজা পেয়েছিলাম। তো স্যার অভিশপ্ত বলে আপনি যে কাজটা করেছিলেন আড্ডা টাইমসে, তো অভিশপ্ত কাজটা তো একটা সম্পূর্ণ অন্যরকম একটা গল্প এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে তার একটা বয়স থাকবে, যে বয়সের পরে তাকে এরকম বলি দিয়ে দেওয়া হবে এবং যে তান্ত্রিক এবং তার সেখানে একটা সে একটা মানে আয়ু বেশি অর্জন করবে, মানে সে মানে মরবে না কোনোদিন। তো এটা তো একটা অন্যরকম কাজ। তো এই স্ক্রিপ্টটা যখন আপনাকে অভিমন্যুদা যখন পাঠিয়েছিলেন, তখন কেমন লেগেছে? মানে এই স্ক্রিপ্টটা একটা সম্পূর্ণ অন্যরকম কাজ। আপনি যেরকম ধরনের কাজ এতদিন অব্দি করেছেন বা করে করবেন পরবর্তীকালে, এটা তো একটা অন্য ধরনের কাজ সম্পূর্ণ। তো এইটা করতে কেমন লেগেছিল? মানে এইটার মানে আপনি রাজি না, হয়েছিলেন কি? দেখো, ডেফিনেটলি অন্য রকমের কাজ করতে ভালো লাগে। ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট রাইটার অভিমন্যু। ফলে ওর কাজের মধ্যে আমি জানি যে একটা অন্যরকম মোচড় থাকবেই, অন্যরকম কিছু থাকবে। আহ, তারপরে তো আহ, আমার যেটা দেওয়ার, যে ওটার পাশাপাশি আমি ওই চরিত্রটাকে আর কি দিতে পারছি। তো ডিফারেন্ট কাজ অবশ্যই ভালো লাগে। একটু অন্যরকম অন্যরকম চরিত্র করতেই তো ভালো লাগে। আচ্ছা। তো স্যার আপনি যে আপনার আপকামিং যদি কিছু কাজ আপনি যদি একটু দর্শকদেরকে বলেন যে কিরকম আমি ওই যে বললাম, মানে আমি কবে? দুটো ওয়েব ওয়েব সিরিজ আমি লিখছি। আর একটি ছবিও করার ইচ্ছে আছে, করার কথা আছে আমার লেখা নিয়ে। সময় লাগতে পারে। সবটাই প্রস্তুতির পথে চলছে। তবে খুব তাড়াতাড়ি, মানে এই মারাত্মক একটা গরম চলছে, এই আপনার গরমটার আপকামিং পরে কাজ, পরেই হয়তো। আপকামিং মানে অভিনয়ের কোন কাজটা আমরা দেখতে পাবো? মানে যেটাতে আপনি ধরুন অভিনয় করেছেন। যেরকম আমরা 'চেঙ্গিজ', 'জঙ্গলে মিতিন মাসি' বা আমার 'মহানন্দা'। এখনো পর্যন্ত কমপ্লিট করা আছে একটি ওয়েব সিরিজ, সেটা সাহেব বিবি জোকার বলে, অরিন্দম শীলের। সেটা এখনো রিলিজ হয়নি। আরেকটি রাজদীপের একটি ছবি, সেই ছবিটাও এখনো রিলিজ হয়নি, সামনেই হবে। ঋত্বিক আছে, বনি আছে, এরকম। তো এরকম বেশ হ্যাঁ স্যার, কয়েকটা কাজ। আমরা হয়তো নাম শুনেছি 'আয়ুরেখা' ছবিটার নাম। আয়ুরেখা, হ্যাঁ। তো হ্যাঁ। আহ, আহ, সেরকম কাজ করা আছে। স্যার আরো কিছু 'আয়ুরেখাটা' করার। যেহেতু অনেকেই এখানে আছে যারা ঋত্বিকদার ছবি দেখতে পছন্দ করে বা যারা বনিদার ছবি দেখতে পছন্দ করে। তো 'আয়ুরেখা' স্যার টেন্টেটিভলি কবে নাগাদ আসতে পারে? কারণ অফিসিয়াল জানি ট্রেলার না, এটা বেরিয়ে আমি গেছে। বলতে পারবো না। এটা কমপ্লিটলি একটা অন্য হাউসের ছবি তো, ফলে তাদের কি প্ল্যান আছে, কবে আসবে, সেটা এক্ষুনি বলা মুশকিল। হ্যাঁ, তবে কারণ তো 'আয়ুরেখাটা' যেটা ট্রেলার বেরিয়েছে আমরা দেখি যে ট্রেলার বেরোনোর মোটামুটি ২ সপ্তাহের মধ্যে ছবি রিলিজ হয়ে যায়।
তো এই ক্ষেত্রে ট্রেলার তো প্রায় মোটামুটি ১ মাস হয়ে গেছে বেরিয়েছে, কোন রকম হ্যাঁ, কোনো জানি না, আপডেট মানে তো আমি ওটাই আর পাচ্ছি কি, না। যে এখনো পর্যন্ত আয়ুরেখা কবে ডিক্লেয়ার করছে জানি না। তবে এরকম কিছু কাজ আমার কমপ্লিট করা আছে, আরো কিছু কাজ সামনে আমি করতে চলেছি, সেটা ওয়েব সিরিজ, ছবি সব মিলিয়েই। একদম এক্সাক্ট ডেটটা এখনো ফাইনাল হয়নি, কারণ এই গরমের জন্য কেউই প্রপার শিডিউল করে উঠতে পারছে না। তবে আমার ধারণা যে কারণ খুব যা শীঘ্রই গরম এইগুলো পড়েছে, করবে। মানে যদি বাই চান্স হ্যাঁ, শুটিং এর মধ্যে শরীর খারাপ হয়ে যায়, না শুটিং এর ডাক্তার মধ্যে এখন দেখানোর সত্যি ক্ষেত্রে বাইরে বড় আউটডোর করাটা খুব খুব কষ্টের। তো স্বাভাবিকভাবেই সেটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু আহ, বেশ অন্যরকম কাজ নিয়ে আসবো বলে আমার বিশ্বাস। হ্যাঁ, এবং এখন আপনাকে দর্শক প্রতিদিন দেখতে পাচ্ছে সান বাংলায় বাদল শেষের পাখিতে, যেটা হ্যাঁ, দর্শক বাদল যারা শেষের আপনার পাখি সন্ধ্যে 6টায় সান বাংলায় দেখায়। ওই সিরিজ মেগাটা এখন আমি করছি, আর তার সঙ্গে নতুন কিছু কাজ আমি করতে চলেছি, সেগুলো চলছে, কথাবার্তাও চলছে, স্ক্রিপ্ট চলছে, সব মিলিয়েই চলছে। তবে সেটা একটু, আমার যেটা ধারণা, মে জুন মাস কোন একটা ভোটের ব্যাপারও আছে, বিভিন্ন জায়গায় শুটিং করারও কিছু সমস্যা তৈরি হয়। তো ভোটের ভোটটা রেজাল্ট চলে রেজাল্ট গেলে আমাদের একটা বড় আবার মানে আবার একটা আবার বড় হয়তো এই কাজগুলো অনেক দ্রুত শুরু হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। একদম, তুমিও খুব ভালো থেকো, দর্শককে বলবো সবাই খুব ভালো থাকুন। আর প্রচন্ড গরম, তাই জন্য সবসময় রোদ্রে বেরোলে ছাতা নিয়ে ব্যবহার করুন, বা একটু নিজের শরীরের প্রতি অন্তত যত্নবান হন। একদম স্যার, একদম, শুভরাত্রি। একদম, একদম। হ্যাঁ স্যার, একদম। টাটা স্যার, টাটা। টাটা। হ্যাঁ, হ্যাঁ, আপনি লিভ করতে পারেন।